আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 15 আর সময় তোমায় থাকবে 30 মিনিট। তোমায় থাকবে দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, আর থাকবে তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা। এই বিষয়গুলি তোমাদের কিন্তু ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো একটি। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর, হালকা সূচালো পাথর, পাথরের কুঠার। উত্তর হবে ভোঁতা পাথর। আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার চাকা, ধাতু না আগুন। উত্তর হবে আগুন। পরের প্রশ্ন, হোমো হ্যাবিলিস কথার অর্থ দক্ষ মানুষ, বুদ্ধিমান মানুষ, পণ্ডিত মানুষ, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। উত্তর হবে দক্ষ মানুষ। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জন মার্শাল, হুইলার, ই ম্যাকে, জা ফ্রাসোয়া জারিজ। জা ফ্রাসোয়া জারিজ। হরপ্পা সভ্যতায় স্নানাগার পাওয়া গেছে লোথালে, হরপ্পায়, মহেঞ্জোদারোয় না রূপারে। উত্তর হবে মহেঞ্জোদারোয়। দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কী? উত্তর হবে বুদ্ধিমান মানুষ। ভীমবেটকা কোথায় অবস্থিত? ভীমবেটকা মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতের নিকটে অবস্থিত। লুসি কি? লুসি হল আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক স্থানে প্রাপ্ত একটি মেয়ের কঙ্কাল। হরপ্পা সভ্যতার একমাত্র বন্দর কোনটি? হরপ্পা সভ্যতার একমাত্র বন্দর হলো গুজরাটের লোথাল। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? উত্তর হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সিটাডেল কি? হরপ্পা সভ্যতার নগরগুলির উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো। তিনি দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 2 থেকে 3টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 2 করে 2 × 1 = 2। প্রথম, আদিম মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ নানা কারণে যাযাবর জীবন যাপন করত। যেমন 1, আদিম মানুষ নিজের খাবার নিজে উৎপাদন করতে পারত না। 2, আদিম মানুষ শিকার করে ও বনের ফলমূল সংগ্রহ করে তাদের খাদ্যের চাহিদা মেটাতো, আর বনের ফলমূল বা শিকার কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পাওয়া যেত না। 3, তাদের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরেই খাদ্য সংগ্রহ করতে হতো। এই সব কারণে আদিম মানুষ যাযাবর ছিল। আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কী লাভ হয়েছিল? আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং তার খাদ্যের সংস্থান করার জন্য জোট বেঁধেছিল। পরের প্রশ্ন, তামা পাথরের যুগ বলতে কী বোঝো? ভূমিকা, মানব সভ্যতার সূচনা পর্বের একটি অধ্যায় হল তামা পাথরের যুগ। তামা পাথরের যুগ যে কোনো বা যে সময় মানুষ পাথরের জিনিসপত্র ব্যবহারের পাশাপাশি তামার জিনিসপত্র তৈরি ও ব্যবহার করে, সেই সময়কালকে তামা পাথরের যুগ বলে। মেহেরগড় সভ্যতার শেষ পর্যায়ে হরপ্পা সভ্যতা তামা পাথরের যুগের সভ্যতা ছিল। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার স্নানাগারের পরিচয় দাও। হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র মহেঞ্জোদারোয় একটি স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে। এই স্নানাগারটির দৈর্ঘ্য ছিল 180 ফুট ও প্রস্থে 108 ফুট। এই স্নানাগারের চারিদিকে রয়েছে 8 ফুট উঁচু ইটের দেওয়াল। এর মাঝখানে ছিল একটি জলাশয়। আবার এই স্নানাগারে অতিরিক্ত ও অপরিশুদ্ধ জল বার করে দেওয়ার ব্যবস্থাও ছিল। 4 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 4 থেকে 5টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 3। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রার ধরন অনেকটাই বদলে গিয়েছিল। বেশ কিছু সুবিধাও হয়েছিল। 1, আত্মরক্ষা। প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে আদিম মানুষ আগুন জ্বালিয়ে শরীর গরম করত। হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা
গুহার মুখে গুহার মুখে হবে গুহার মুখে আগুন জ্বালিয়ে রাখতো, কারণ প্রিন্টিং মিস্টেক আছে, গুহার মুখে হবে আগুন জ্বালিয়ে রাখতো। 2 খাদ্যাভ্যাসে বদল। একসময় আদিম মানুষ কাঁচা মাংসের পরিবর্তে আগুনে ঝলসানো নরম মাংস খেতে শুরু করে। 3 শারীরিক পরিবর্তন। আগুনে ঝলসানো নরম মাংস খেয়ে তাদের দাঁত ছোট এবং চোয়াল সরু হয়ে গেল। প্রশ্ন, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? ভূমিকা, আজ থেকে আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে আদিম মানুষ নানা কারণে জোট বেঁধে থাকতে শুরু করে। 1 আত্মরক্ষা। আদিম মানুষ নিজেদের হিংস্র জন্তুর হাত থেকে বাঁচাতে জোট বেঁধেছিল। 2 খাদ্য সংগ্রহ। দলবদ্ধভাবে থাকলে খাদ্য সংগ্রহের ক্ষেত্রে এবং শিকারের ক্ষেত্রে সুবিধা হতো। 3 নিজস্ব সংস্কৃতি সৃষ্টি। আদিম মানুষ জোটবদ্ধ থাকার ফলে তারা একটি নিজস্ব সংস্কৃতি গড়ে তোলে এবং শৃঙ্খলাপরায়ণ হয়। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? উৎখনন কার্যের ফলে হরপ্পা এবং মহেঞ্জোদারো আবিষ্কারের পর প্রথমে সিন্ধু সভ্যতা নামকরণ হলেও পরে হরপ্পা সভ্যতা নামকরণ হয়। হরপ্পা সভ্যতা বলার কারণ, প্রাচীনত্ব। এই সভ্যতার প্রায় 1400টি কেন্দ্রের মধ্যে হরপ্পা সবথেকে প্রাচীন ও বড়। নিদর্শন, হরপ্পায় পাওয়া নিদর্শন বেশি এবং অন্য কেন্দ্রগুলিতে হরপ্পার নিদর্শনের প্রভাব দেখা যায়। এই সব কারণে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। টিকা লেখো হরপ্পা সভ্যতার লিপি। হরপ্পা সভ্যতায় লিপির প্রচলন ছিল, কিন্তু লিপিগুলি আজ অবধি পাওয়া যায়নি। হরপ্পীয় লিপির বৈশিষ্ট্য। 1 হরপ্পা সভ্যতায় প্রায় 2000 অক্ষর বিশিষ্ট শিলমোহর ও পাত্র পাওয়া গেছে। 2 হরপ্পার লিপি সাংকেতিক, তাতে 375 থেকে 400টার মতো চিহ্ন রয়েছে। 3 লিপিগুলি সম্ভবত ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, তবে এই লিপির যথাযথ পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি। হস্তলিপি ও বর্ণমালা হিসাবে এবং অক্ষর জ্ঞানের পরিচায়ক হিসাবে লিপিগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 5। প্রথম, নতুন পাথরের যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল? নতুন পাথরের যুগে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছিল। 1 হাতিয়ার। এই যুগের মানুষ তাদের পাথরের হাতিয়ারগুলিকে অনেক হালকা, ধারালো উন্নত করেছিল। তাদের হাতিয়ারগুলির মধ্যে কাঠারি, নিড়ানি, ছেনি, বর্শা প্রভৃতি উল্লেখযোগ্য। 2 জীবিকা। নতুন পাথরের যুগের মানুষ পশুপালন করত। কুকুর, ভেড়া, গরু, গাধা প্রভৃতি ছিল সে যুগে গৃহপালিত পশু। এছাড়া তারা কৃষিজীবী ও কারিগরের জীবিকা গ্রহণ করেছিল। 3 কৃষিকাজের সূচনা। এই যুগের মানুষ কৃষিকাজকেই জীবিকা হিসাবে গ্রহণ করেছিল। এই সময় নানা কারিগরি পেশাও মানুষ গ্রহণ করেছিল। 4 বাসস্থান। এই যুগের মানুষ ফসল রক্ষার জন্য কৃষিজমির কাছে খড়, বিচালি, মাটি প্রভৃতি দিয়ে ঘর বানাতে শুরু করে। 5 চাকার আবিষ্কার। এই যুগের মানুষ চাকা আবিষ্কার করে। চাকার সাহায্যে মাটির পত্র যানবাহন তৈরি করে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার অধিবাসীদের জীবিকা সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি। এছাড়া পশুপালন, ব্যবসা বাণিজ্য, কারিগরি শিল্প ছিল এই সভ্যতার মানুষের অন্যতম জীবিকা। 1 কৃষি। হরপ্পা সভ্যতায় নগরকেন্দ্রিক হলেও কৃষি ছিল এখানকার অধিবাসীদের প্রধান জীবিকা। এই সময়ের উৎপন্ন শস্যের মধ্যে ধান, গম, যব, কার্পাস, মটর, রাই প্রভৃতি ছিল প্রধান। 2 পশুপালন। হরপ্পা সভ্যতায় গৃহপালিত পশুর মধ্যে উল্লেখেও ছিল বলদ, ভেড়া, ছাগল, মোষ, উট, গাধা প্রভৃতি। 3 কারিগরি শিল্প। হরপ্পা সভ্যতায় তাঁতি, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার প্রভৃতি কারিগর শ্রেণীর মানুষের সমাজে বিশেষ স্থান ছিল। শিল্পে সোনা, রূপা, তামা, ব্রোঞ্জের বিশেষ ব্যবহার ছিল। 4 ব্যবসা বাণিজ্য। স্থল ও জলপথে হরপ্পা সভ্যতার সঙ্গে দেশের ভিতরে ও বাইরে বাণিজ্য চলত। সোনা, রূপা, তামা, দামি পাথর, হাতির দাঁতে তৈরি চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি আমদানি করা হতো। বার্লি, ময়দা ও তেল ও পশমজাত দ্রব্য রপ্তানি করা হতো। সুমের, আক্কাদ, ব্যাবিলন, ক্রিট প্রভৃতি দেশের সঙ্গে জলপথে বাণিজ্য চলত। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। খ্রিস্টপূর্ব 1750 পর হরপ্পা সভ্যতার অস্তিত্ব ক্রমশ লোপ পেতে থাকে। বেশ কিছু ঘটনার কারণে হরপ্পা সভ্যতার অবনতি হয়েছিল। এগুলি হলো: 1 বন্যা। মহেঞ্জোদারো নগরের পাঁচিলটিতে এক জায়গায় অনেকবার মেরামতির ছাপ দেখা যায়। এছাড়া পাঁচিলে কাদার চিহ্ন পাওয়া গেছে। ওই জমে থাকা কাদা সম্ভবত বন্যার ফলে এসেছিল, তাই সিন্ধু নদের বন্যায় এই অঞ্চলের ক্ষতি হয়েছিল বলে মনে করা হয়।
2 আবহাওয়া পরিবর্তন। খ্রিস্টপূর্ব 2200 অব্দ থেকে এশিয়া মহাদেশের অনেক জায়গাতেই বৃষ্টিপাত কমতে থাকে, যার ফলে শুষ্ক জলবায়ু দেখা যায়। সেই কারণে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়। হরপ্পা সভ্যতার কৃষিকাজও এই সভ্যতা থেকে রেহাই পায়নি বলে অনুমান করা হয়। অন্যদিকে এই সভ্যতায় ইট পোড়ানোর জন্য চুল্লির জ্বালানি হিসাবে কাঠের ব্যবহার করা হতো, যার যোগান আসতো গাছ থেকে। তাই ব্যাপকভাবে গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। 3 বহির্বাণিজ্যে ভাটা। আনুমানিক খ্রিস্টপূর্ব 1900 অব্দের পরে মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যে ভাটা পড়ে। ফলে হরপ্পার অর্থনীতি ক্রমশ সমস্যার মুখে পড়ে। ওপরের কারণগুলি ছাড়া হরপ্পার দুর্বল নগর শাসন ব্যবস্থা এই সভ্যতার অবনতির একটি অন্যতম কারণ ছিল। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যাবে। বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষ স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর তোমরা কোশ্চেনটা দেখে নাও।